সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক একেবারে প্রথাগত সংঘর্ষ রয়েছে। এর মধ্যে উৎকৃষ্ট উদাহরণ হলো ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ। এই দুই কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন পর পরই সায়েন্স ল্যাব বা ওই কলেজের এলাকায় মারামারি শুরু করে। এর বাইরে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও মারামারিটা একেবারে প্রাতিষ্ঠানিক এবং প্রথাগত। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে আমরা দেখতে পেয়েছি এই ঘটনাগুলো আরও ব্যাপক আকারে বেড়েছে এবং আরও ব্যাপক আকারে অনেক ক্যাম্পাসে ছড়িয়েছে। আপনি যদি দেখেন হাবিবুল্লাহ কলেজ, যেটা হাবিবুল্লাহ বাহার কলেজ, সেই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, এটা এই সরকারের আমল থেকেই শুরু হয়েছে। আমরা দেখলাম সাভারের যে বিরুলিয়া গ্রাম, সেখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে মারামারি, তুচ্ছ একটা ঘটনা। একজন থুতু ফেলছিলেন, পড়েছে একজন শিক্ষার্থীর গায়ে, ধুয়ে মুছে বা সরি বললেই শেষ হয়ে যায়। সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম এই ঘটনাটি একেবারে সিটি কলেজের ক্যাম্পাসটিকে একেবারে নিঃশেষ করে দিয়েছে, একাডেমিক ভবন পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তাদের ক্যাম্পাসে থাকা যে যানবাহন, গাড়ি, তারপরে প্রাইভেট কার যাই ছিল সব পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সংঘর্ষটা কেন হলো? এখানে সবচেয়ে বিপদের কথা যেটা শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বলছেন যে হচ্ছে পুলিশের, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েও তারা পাননি। আপনারা যদি এর কিছুদিন আগে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন, সেখানে স্থানীয় জোবরা গ্রামের মানুষের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন, তাদের প্রাণ যায় যায় অবস্থা। তুচ্ছ ছোট একটা ঘটনাকে ঘিরে পুরা শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বেঁধে যায়, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায়নি। আমি মানলাম সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি, প্রায় ২৭-২৮ হাজার শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন। স্থানীয়রা রয়েছেন লাখখানেক বা কয়েক লাখ ধরলাম। সেই জন্য পুলিশ ডরে ভয়ে যাননি, তাদেরকে মেরে ফেলবে কিংবা তাদের উপর আঘাত আসতে পারে। কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী কতজন? আমরা জানি সেখানে তাদের পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে, অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস। সেখানে এই ক্যাম্পাসের আশপাশগুলোতে সেখানে এখন শিক্ষার্থীদের ছাত্রাবাস, থাকার মেস, বাসাবাড়ি গড়ে উঠেছে। ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির কতজন শিক্ষার্থী আর কতজন সেখানে স্টে করেন, এটার কোনো আইডিয়া আছে? হায়েস্ট না হলে ৫,০০০ হবে। দুই বিশ্ববিদ্যালয় মিলে যে আশপাশে যেসব শিক্ষার্থীরা থাকেন, নাইলে ৫,০০০ হবে, ধরলাম ১০,০০০ হবে। এই ১০,০০০ শিক্ষার্থী একটা জমায়েত হয়ে যদি সংঘর্ষ করে, এটা যদি পুলিশ না থামাইতে পারে, ৫,০০০ শিক্ষার্থীর সংঘর্ষ যদি পুলিশ না থামাইতে পারে, আসলে এই পুলিশ আসলে করবেটা কি? সেখানে তো সেনা ক্যাম্পও রয়েছে। যদি এই দুটা ক্যাম্পাসের, দুটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাও আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস খুবই কমন, আপনি ধরেন যে একটা সংঘর্ষ লাগবে, অর্ধেক শিক্ষার্থী এমনিই নাই, কারণ তারা মনে করে না যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা হচ্ছে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়ার দরকার আছে বা কোনো সংঘর্ষে যুক্ত হওয়ার দরকার আছে। টাকা পয়সা দিয়ে পড়ে, যদি একটা সেমিস্টার তাদের ক্যান্সেল হয়ে যায়, যদি একটা সেমিস্টারের জন্য তারা বহিষ্কার হয়ে যায়, তাদের ওই টাকাটা যে চলে যাবে, কিংবা তারা যদি ক্যাম্পাস থেকে বহিষ্কার হয়ে যায়, তাদের যে টাকাটা নষ্ট হবে, এই টাকাটা তারা ফেরত পাবে না। কারণ সে মিনিমাম একটা সেমিস্টারে সে ৩০-৪০ হাজার টাকা বা ২০,০০০ টাকা সেমিস্টার ফি দিয়ে হচ্ছে সে পড়াশোনা করছে, সে ওই রিস্ক নেবেই না। তো সেখানে যদি ১০,০০০ শিক্ষার্থীও থাকে, অন্তত অর্ধেক শুধু ভয়েই তারা নাই হয়ে গেছে, কিংবা তারা ভয়েই হচ্ছে ওই সংঘর্ষে যুক্ত হয়নি। আমি ধরলাম হায়েস্ট ৫,০০০। এই ৫,০০০ শিক্ষার্থীর সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না যায়, তাহলে আগামী দিনে যে ইলেকশন আসতেছে, আগামী দিনে যে বাংলাদেশে আরও যেসব বিষয়ে আশঙ্কা করা হচ্ছে, সেই ঘটনাগুলোর নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে কিভাবে? আমি এখানেই এই সরকারের সবচেয়ে বড় ফেলিওর দেখি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়ে সবচেয়ে খারাপ দিক কোনটা, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশকে গত ১ বছরে সবচেয়ে খারাপ কোন জিনিসটা, সবচেয়ে কোন দিকটাতে সবচেয়ে বেশি ভুগিয়েছে, সেটা হলো এই আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা খারাপ কাজ সবচেয়ে বেশি করে যাচ্ছেন, এবং তিনি করছেন না, তার শাসন আমলে হচ্ছে না, এর দায় তাকে নিতে হবে। সেটা হচ্ছে বিভাজন। বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজনটা অনেক বেড়ে গেছে। যেমন ধরেন যে জায়গায় একটা মাজার রয়েছে,
সেই মাজারের সঙ্গে স্থানীয় যেসব আলেম ওলামা রয়েছেন যারা মাজারপন্থী না কিংবা মাজারপন্থাটাকে পছন্দ করে না, তাদের মধ্যে নতুন করে একটা এই সরকার ক্লাশ বলতে হচ্ছে সংঘর্ষ, নতুন করে এক ধরনের দ্বন্দ্ব এই সরকারের সময় শুরু হয়েছে। আগামীতে বাংলাদেশকে এই ঘটনাগুলো ভোগাবে। এই যে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে সংঘর্ষ, সেটা ওই জায়গার জন্য আজীবনের জন্য একটা সংঘর্ষের পথ তৈরি করে রাখলো, যেটা এক ভবিষ্যতে একটা ঐতিহাসিক সংঘর্ষের রূপ নিতে পারে। বা এই ঘটনাটা ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ, এই প্রথাগত সংঘর্ষের দিকে এগিয়ে যেতে পারে। দেখা গেল কয়দিন পরপরই ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘর্ষ করছেন, কেননা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে, তাদের ক্যাম্পাস একবার ড্যাফোডিলের শিক্ষার্থীরা ভাঙচুর করে দিয়েছে। এখন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি চিন্তা করেন ভবিষ্যতে ড্যাফোডিলের ক্যাম্পাস যে কোনো এক সময় ভাঙচুর করে দিতে হবে, যেহেতু আমাদেরটা ভাঙচুর করেছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করবে কে? এই যে মাজারের সঙ্গে যে স্থানীয় আলেম ওলামা বা যারা মাজারপন্থী না, তাদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আমরা দেখতে পেলাম। সামরিক বেসামরিক সংঘর্ষ বা এক ধরনের মুখোমুখি এক ধরনের দ্বন্দ্ব আমরা এই সরকারের সময় দেখতে পেলাম। আওয়ামী লীগ রাজনৈতিক দ্বন্দ্ব তো খুবই স্পষ্ট, যে ঐক্য নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে, আওয়ামী লীগ ব্যতীত বাকি সব দলের ঐক্য নিয়ে, আওয়ামী লীগ বা তাদের মহাজোটে যারা ছিল, 14 দলে যারা ছিল, জাতীয় পার্টি বা অন্যান্যরা, এই 14 দল ব্যতীত যারা ছিল, সবার একটা ঐক্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় বসেছেন। অর্থাৎ সবার সব মত এক জায়গায় এসেছে, সেই মতের সেন্টারে এসে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন কি দেখতে পাচ্ছি? ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সেন্টারেই বসে আছেন, কিন্তু ওই মতটা আর নাই, ওই ঐক্যটা আর নাই। এনসিপির সঙ্গে জামাতের মুখোমুখি দ্বন্দ্ব, বিএনপির সঙ্গে জামাতের দ্বন্দ্ব এবং এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব, অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, বাম দলগুলো আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সমালোচনা করে। এই হইল পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় আমরা সবচেয়ে আমাদের ফেলিওর সেটা হইল বিভাজন তৈরি করা। আরও বেশি বিভাজন এই সমাজে তৈরি হয়েছে। আরেকটা ঘটনা, এই যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সংঘর্ষে, গত 1 বছরের বেশি সময় শেখ হাসিনার পতনের পর সবচেয়ে বেশি সংঘর্ষে লিপ্ত হয়েছেন শিক্ষার্থীরা। কেন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সংঘর্ষে লিপ্ত হইলেন? শিক্ষার্থীরা মনে করে থাকেন, বা শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই, বা এই যে শেখ হাসিনার পতনের আন্দোলন, এটা শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠেছে, খুবই বাস্তব। তো এই শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফেরানোর দায়িত্ব কার ছিল? সরকারের। সরকার কি ফেরাতে পেরেছে? পারেনি। তারপরে কি হলো? শিক্ষার্থীরা যেহেতু পড়ার টেবিলে থাকবে না, রাস্তায় থাকলে কি হবে? একে অপরের বিরুদ্ধে মারামারি করবে, সেটাই ঘটছে। এই যে এইচএসসি পরীক্ষাতে আমাদের যে এবার ফলের যে একটা ডিজাস্টার হইলো, এটার দায়কার। আপনি বলতে পারেন যে একটা বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে না, সেজন্য তারা ফেল করবে, খুব স্বাভাবিক মানলাম। আমি ঢাকার শিক্ষার্থীদের জন্য এটা বাস্তবতা ধরে নিলাম। ঢাকায় ব্যাপক পরিমাণে আন্দোলন হয়েছে, প্রতিদিনই কিছু না কিছু ঘটেছে, একটা ভয়ের মধ্য দিয়ে, একটা ভয়ের কালচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, মানলাম। কিন্তু আমার বাড়িতে, আমার গ্রামে আমার 2টা চাচাতো বোন পরীক্ষা দিয়েছে, তারা দুজনেই ফেল করেছে। তারা জানেও না বিপ্লবটা কিভাবে হয়েছে, তারা জানেও না শেখ হাসিনা আসলে ঠিক কী কারণে। জানেন একটা আন্দোলন হয়েছে, আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু তারা ক্লিয়ারলি জানে না আসলে শেখ হাসিনা চলে গেছে, নতুন একটা সরকার ক্ষমতায় বসেছে, তারা সাংবিধানিক নাকি অসাংবিধানিক তারা এটাও জানে না, কিন্তু তারা পরীক্ষায় ফেল করেছে। তো বিপ্লবের কোনো আসক্ত তাদের উপর পড়ে নাই। তারা কেন ফেল করেছে? এটাই হচ্ছে একটা কালেকটিভ ফেলিয়ারের একটা চিত্র। কেন আমি একটু বলি। আপনি সারা দেশের শিক্ষার্থীদেরকে এক ধরনের পড়ার টেবিলে না ফেরানোর কারণে তারা রাস্তায় আন্দোলন করছে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। তো আমার ওই চাচাতো বোনরা যে কলেজে পড়েন, সেই কলেজের শিক্ষার্থীরাও দেখা গেল যে কয়দিন পর পর শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন, শিক্ষকরা ওইটা করতে যাচ্ছেন, ক্লাস হচ্ছে না। আবার ঢাকা শহরে এইসব আন্দোলন দেখছে, তো তারা দেখছে যে সারা দেশে সব শিক্ষার্থীরা রাস্তাঘাটে পড়ে আছে, যে যার মতো করে কোটিপতি হচ্ছে, যে যার মতো করে চাঁদাবাজি করছে, যে যার মতো করে আন্দোলন করছে। তো পড়াশোনার আসলে কোনো মূল্যায়ন নেই, তারা পড়াশোনা করেনি, তারা ফেল করেছেন, বা পড়াশোনা করলেও সেভাবে করেনি, তারা ফেল করেছে। এই যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে যে ক্ষতিটা বাংলাদেশের সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে টেবিলমুখী না করতে পারা, শিক্ষার্থীদেরকে পড়ামুখী না করতে পারা এবং শিক্ষার্থীদেরকে এই যে আন্দোলন, এই যে ক্লাস, এই যে সংঘর্ষ, এই যে দ্বন্দ্ব, এই যে মুখোমুখি অবস্থান, এই যে রাজপথ দখল, এইসব থেকে সরিয়ে তাদের যে মূল কাজ সেই কাজে ফেরাতে না পারার ব্যর্থতাই বাংলাদেশকে দীর্ঘদিন ভোগাবে। এই ভোগান্তি কোন জায়গায় গিয়ে ঠেকবে এটা আসলে অনুমান করা যাচ্ছে না, তবে এটা বাংলাদেশকে দীর্ঘদিন ভোগাবে এই আশঙ্কা অনেকেই করছেন। আর এই যে প্রাতিষ্ঠানিক ক্লাস একে অপরের বিরুদ্ধে যে সংঘর্ষ, এই সংঘর্ষগুলো যে বাড়ছে সেগুলো শেষ পর্যন্ত আসলে কোন জায়গায় গিয়ে ঠেকে এটা আসলে অনুমান করা যাচ্ছে না। তবে জাস্ট আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা প্রচুর পরিমাণ প্রতিপক্ষ তৈরি করছি, আমাদের প্রচুর পরিমাণ শত্রু তৈরি হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণ নিজেদের মধ্যে আমাদের স্বজাতিদের মধ্যে। ড্যাফোডিলের শিক্ষার্থীরা এখন সিটি কলেজের শিক্ষার্থীদের শত্রু, সিটি কলেজের শিক্ষার্থীরা এখন ড্যাফোডিলের শিক্ষার্থীদের শত্রু, হাবিবুল্লাহ কলেজের শিক্ষার্থীরা এখন কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের শত্রু। এভাবেই দেখা হচ্ছে। ওই যে মাজারের লোকপন্থীদের স্থানীয় আলেমরা শত্রু, স্থানীয় আলেমদের শত্রু ওই মাজারপন্থীরা। এই ঘটনাগুলো, সামরিকদের শত্রু বেসামরিকরা, এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য খুবই কাল হয়ে দাঁড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ঠিক এই একটি জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং লিটারেলি বাংলাদেশকে তিনি আসলে এই জায়গাতে কিছুই দিতে পারেননি। তিনি এই ব্যর্থতার দায় আমি মনে করি যাওয়ার সময় স্বীকার করেই যাবেন, যদিও বাংলাদেশের শাসকরা কখনোই স্বীকার করে না তাদের ভুল কি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।